অনিচ্ছাকৃত এস আলমের গাড়ি ব্যবহারে দুঃখ প্রকাশ করলেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, আমার এই দুঃখ প্রকাশটি ভালো লেগেছে। অনেকে কোনো ভুল স্বীকার করতে চান না, নানাভাবে এড়ানোর চেষ্টা করেন, কিন্তু তিনি সোজাসুজি স্বীকার করলেন এবং প্রকৃত ঘটনা কি সেটাও তিনি বললেন। আমার ধারণা যে আসলে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন সেটি সত্য। তিনি এত অত্যাচার নির্যাতনের পর দেশে ফিরে এসে চট করে মাফিয়াদের সঙ্গে হাত মেলাবেন, এই ধরনের রাজনীতিক তিনি নন। সালাউদ্দিন আহমেদ আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের আমার বড় ভাই। শুধু আজকে বললাম এই কারণে যে যেহেতু ছাত্র জীবন থেকে তাকে চিনি, ছাত্র দলের তিনি নিবেদিত প্রাণ কর্মী, প্রশাসনে তিনি একদম পেশাদার একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং আবার যখন নাকি রাজনীতি করেছেন তখন সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনীতির মতন করেছেন। তারপরে তার জীবনের দুঃখজনক অধ্যায় সেটা তো আমরা দেখলাম। তো আমার হলের বড় ভাই বলে আমি এটা তার পক্ষে সাফাই গাইছি না। আসলে তিনি যেটা বলছেন যে দীর্ঘ 10 বছর পর তিনি এসে ফিরেছেন, হাজার হাজার মানুষ, তখন তিনি কোন গাড়িতে উঠবেন না উঠবেন এটা হচ্ছে নেতা কর্মীদের সিদ্ধান্ত। তারপরও তিনি বলছেন যে তার এক ছোট ভাই, সে এস আলম গ্রুপে চাকরি করেন, তার গাড়ি ছিল এবং সে এস আলম গ্রুপের জমি জমা দেখাশোনা করে। দেখেন, এই কথাটাও কিন্তু তিনি না বললে পারতেন, কিন্তু তিনি কিন্তু বললেন। এখন ঘটনা হলো কি, আমরা অনেক কথা বলি, টেলিভিশনে বলি, ভিডিওতে বলি। আমাদের বলার উদ্দেশ্য এটা না যে কাউকে হেয় করা, কাউকে ধ্বংস করা, কারোর একদম 12টা বাজানো। নো, আমরা চাই যে ওয়াচডগ সাংবাদিকদের যে কাজটা, সেটা হলো রাজনীতিকদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়া। দল ভুল করতে পারে, সেটার সমালোচনা করা, ব্যক্তি ভুল করতে পারে, সেটার সমালোচনা করা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটি, তারা যাতে সংশোধন হয় এবং তারা যে মানুষের সেবার জন্য, দেশের সেবার জন্য যে কাজটি করছেন, তারা যাতে সেই পথে অগ্রসর হন। এটাই হওয়া উচিত, প্রতিটি নাগরিকের দায়িত্ব। আর সাংবাদিকদের তো আরো বেশি বেশি দায়িত্ব। কেননা ধরেন, আমি এই আমার ভিডিওতে প্রচুর এখন ভিউ হয়, কেন হয় জানি না, এখন দেখি প্রচুর মানুষ দেখে। হয়তো একটা আস্থা বিশ্বাস জন্ম নিয়েছে যে আমি কোনো ফেক নিউজ করি না এবং কোনো ইল মোটিভ নিয়ে কাজ করি না, হয়তো সেই কারণে একটা আস্থা। তো সেই কারণেই আমি ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলার চেষ্টা করি। এবং আবারও বলি আপনাদেরকে যে কোনো দলের বিরুদ্ধে আমার শত্রুতা না। আমি জনগণের পক্ষ থেকে দলগুলোকে, জনগণের যে বার্তা, জনগণ যা চায় সেটি তুলে ধরার চেষ্টা করি। আমি বলতে পারেন এক অর্থে অনির্বাচিতভাবে জনগণের মুখপাত্র। তো এখন আমার এই ভিডিওগুলো, কালকে আমি যখন কি সালাউদ্দিন আহমেদের এইটি করেছেন, আমাকে কেউ কেউ বলেছেন আসলে উনি বুঝতে পারেননি যে উনি কার গাড়িতে উঠেছেন। তো আমি আর কিছু বললাম না, আমি অপেক্ষা করছিলাম যে তিনি একটা বিবৃতি দিক। তো সেই বিবৃতি কিন্তু তিনি দিয়েছেন। তো এই বিবৃতিটা দেওয়ার পর এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? তাকে ফাঁসি দেবেন? দল থেকে বহিষ্কার করবেন? না, তিনি তো নিজেই বলছেন যে তার এই ভুলটা অনিচ্ছাকৃত। সুতরাং এটা একটা লেসন যে তিনি দ্রুত ধরতে পেরেছেন, দুঃখ প্রকাশ করেছেন। সুতরাং তার এই যে উপলব্ধিটাও যদি নেতা কর্মীরা মনে রাখেন, তাহলে কিন্তু অনেক বিপদ থেকে বিএনপি সরে যেতে পারবে। আমি আবারও বলি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই দেশ শাসন করবে। সেই রাজনৈতিক দল যদি সৎ হয়, ভালো হয়, যোগ্য হয়, তাহলে কারোরই কোনো আপত্তি নেই। বাংলাদেশের মানুষ অন্তত একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুর্নীতিকে, অনিয়মকে, ঘুষ, দখলদারি এগুলিকে প্রশ্রয় দেবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে অভ্যুত্থান, মানুষের যে গণজাগরণ, তার মূল কারণ হচ্ছে অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম, তারপরে আর কি কি শব্দ বলা যায় এটা আপনারা বলেন। তার মানে কি, তার বিপরীতে এখন মানুষ একটা দলকে চায়, যে দল সত্যিকার অর্থে একদম বিপরীত মেরুতে থাকবে। তো সেই বিপরীত মেরুতে যখন নাকি বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল সাম্প্রতিক সময় সরকার
পরিবর্তনের পর যখন কি কিছু কিছু কার্যক্রম করছে তখন কিন্তু ধাক্কা খাচ্ছে। সেই কারণে আমি বারবার কিন্তু প্রতিদিনই একটা দুইটা ভিডিওতে এই প্রসঙ্গটা আনছি সতর্ক করার জন্য। খেয়াল করেন, ওই দলটির শীর্ষ নেতা লন্ডনে বসেও কিন্তু প্রতিদিন সতর্ক বাণী দিচ্ছেন। এমনকি নিবেদিত প্রাণ দলের তাদেরকেও ছাড় দিচ্ছেন না। বরিশালের একজন মহিলা নেত্রী দুঃখ প্রকাশ করলেন, এখনো কিন্তু তার পুরো আস্থা বিশ্বাস সেই নেতার প্রতি, কিন্তু তার ব্যাপারে কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত নিতে তারেক রহমান কিন্তু দেরি করেননি। কিন্তু তিনি অপেক্ষায় আছেন যে নিশ্চয়ই তারেক রহমান আবার তাকে দলে ফিরিয়ে আনবেন। এটাই তো আমরা চাই। আপনার পরিবারের মানুষ ভুল করে না, তো ভুল করলে কি আপনি কি করেন? বাড়ি থেকে একদম বের করে দেন, সম্পর্ক নষ্ট করেন? তা তো না, তাকে রেকটিফাই করেন। তো তাকে রেকটিফাই করা হয়, তো এটাই তো। দল যদি এইভাবে যদি রেকটিফাই করতে পারে তাহলে আমার ধারণা যে বিএনপি একটি ভালো দল হবে, যে দল সত্যিকার অর্থে দেশ শাসন করবে। বিএনপির মতন দল যার একদম গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত তার ইউনিটগুলো আছে, তারা যদি ইচ্ছা করে, যদি তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়, সবচেয়ে বেস্ট তারা মানুষের সেবা দিতে পারবে এবং তাদের দেশ শাসন করার অভিজ্ঞতা আছে, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। সেই কারণেই কিন্তু এত আলোচনা সমালোচনা। একই আলোচনা কিন্তু আজকে যেমন করছি, আপনি বলবেন যে তাহলে কি আমি কি বিএনপি করি? না, বিএনপি করি না। বিএনপি আওয়ামী লীগ করা আমাদের কাজ না। আওয়ামী লীগের সময়ও কিন্তু বারবার সেই কথাটি বলেছি, আওয়ামী লীগ শোনেনি, বেপরোয়া ছিল। তারা মনে করছে যে এই সমস্ত সাংবাদিকদের কথা শোনার দরকার নেই, ভালো কথা শোনার দরকার নেই, জনগণের কথা শোনার দরকার না, আমরা আমাদের মতন পুলিশ আছে, আর্মি আছে, আমাদের প্রশাসন আছে, আমরা চালাই যাব। তার পরিণতি তো দেখলেন। সেই কারণে শুরু থেকেই কিন্তু ধারণা করা হয়, ৮০% মানুষ বিশ্বাস করে আগামী নির্বাচন হলে বিএনপি জয়ী হবে। তো আমরা বিএনপিকে কিভাবে দেখতে চাই? আমরা কি আওয়ামী লীগের মতন করে দেখতে চাই? আওয়ামী লীগের মতন দেখতে চাই না। সেই কারণেই কিন্তু এত কথা বলে। এই কারণে আমি একটা সুপারিশ করেছিলাম, জেলায় জেলায়, প্রয়োজনে উপজেলায় উপজেলা পর্যায়ে বিএনপির সৎ নেতাদেরকে নিয়ে একটা অভিযোগ সেল গঠন করা। শুধু অভিযোগ সেল না, অভিযোগ সেলের পাশাপাশি একটা ভ্রাম্যমান, সাংগঠনিক ভ্রাম্যমান আদালত করতে হবে। সেলে অভিযোগ আসবে, অভিযোগ পর্যালোচনা করবে, যাচাই করবে, সরেজমিনে যাবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেবে। এই কাজটা যদি আগামী 3 মাস 6 মাস করতে পারে, মাশাআল্লাহ, বিএনপির ভাবমূর্তি ফিরবে এবং মানুষ আশাবাদী হবে যে না, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা সেরা সেবাটা পাবে। এটাই দর্শক আমার বক্তব্য, আমার ধারণা যে এটা মানুষেরও এই প্রত্যাশা হওয়া উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।